ততক্ষণে কফির তাপ হাতে বেশ জ্বালা শুরু করে। ইচ্ছে দ্রুত হাতে ঝাঁকাতে থাকে। মীরা কোনো রকম সহানুভূতির পরিচয় না দিয়ে শান্তভাবে গম্ভীরভাবে বলে ওঠে, ইচ্ছে, ধূসর থেকে দূরে থাক, তাছাড়া আমার থেকে খারাপ কেউ হবে না। কথাগুলো বলে মীরা গটগট পায়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। ইচ্ছে চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। চোখে ক্ষোভ এবং দুঃখ মিশে যায়। মীরার কথাগুলো যেন তার মনকেও আরো ভারী করে দেয়। কিছু না বলেই ক্ষণিকের জন্য দাঁড়িয়ে থাকে। ইচ্ছে কাঁদতে কাঁদতে নিজের ঘরে ঢুকে পড়ে। হাতে প্রচণ্ড ব্যথা আর চোখের কোণে পানি জমে উঠে ব্যথায়। ইচ্ছে ফুপিয়ে উঠতে থাকে। চোখের অশ্রু এক হাতে মুছতে মুছতে একদিকে হাত ব্যথা, অন্যদিকে মনের ক্ষত। হঠাৎ হাতের উপর ঠান্ডা কিছু অনুভব করে ইচ্ছে। চোখ তুলে দেখে ধূসর হাতের উপর বরফ দিয়ে দিচ্ছে, যেন সতর্ক এবং যত্নের সঙ্গে তাকে স্বস্তি দিতে চায়। ইচ্ছে একটু অবাক হয়ে তাকায়, কিন্তু মুখে অভিমান স্পষ্ট। ইচ্ছে চুপচাপ মুখ ফিরিয়ে নেয়, যেন আর কিছু দেখতে চায় না। ইচ্ছের হাতের জ্বালায় ব্যথা আর ক্লান্তি যেন অনবরত বেড়ে যাচ্ছে। কিভাবে হাত পুড়েছে ইচ্ছে? সমস্যা কি তোর? বলতে কি হচ্ছে? কিভাবে হাত পুড়েছে? ইচ্ছে ধূসরের রাগী কণ্ঠে ফুপিয়ে ওঠে। আবার চোখের পানি টুপটাপ কোলের ওপর গড়িয়ে পড়ে। এক ফোঁটা পানির বিন্দু ধূসরের হাতেও পড়ে। ইচ্ছের থেকে কোনো জবাব না পেয়ে ধূসর দাঁড়িয়ে পড়ে। শেষবার বলে ওঠে, কে করেছে? তবে ইচ্ছে তখনও কিছু বলে না, চুপ করেই থাকে। এইবার যেন ধূসরের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। কিছু না বলেই ইচ্ছেকে এক ঝটকায় টেনে দাঁড় করিয়ে ফেলে। কোমর জড়িয়ে কাছে টেনে নিয়ে বলে, আমার সাথে এমন করিস না ঘুরি, প্লিজ। তোর চুপ থাকা আমার সহ্য হয় না। প্লিজ বল কিভাবে হয়েছে এমন। এইবারও ফলাফল শূন্য। ধূসর রেগে ইচ্ছেকে ছেড়ে দেয়, তারপর সজোরে দরজা খুলে বেরিয়ে পড়ে। আর ইচ্ছে বিছানায় বসে ফুপিয়ে ওঠে পুনরায়। রাত গভীর হয়ে এসেছে। চারিপাশে নিস্তব্ধতা। শহরের কোলাহল চলে গেছে অনেক দূরে। আর এখন শুধু রাতের শীতল পরিবেশ ভর করেছে সব জায়গায়। ইচ্ছে গভীর ঘুমে ডুবে আছে, চোখ বন্ধ। শরীর সারাদিনের ক্লান্তিতে ভরাক্রান্ত। পুড়ে যাওয়া হাতটা তার বিছানার এক পাশে রাখা, লাল হয়ে রয়েছে কিছুটা। তবে ঘুমের জন্য কিছুই অনুভব করছে না। ঘুমের মাঝে ইচ্ছের মুখে কিছুটা শান্তির ছাপ, তবে হাতের ব্যথায় গাঁথুনি বয়ে চলছে যেন। এমন সময় হুট করেই ইচ্ছের দরজা খুলে একটি ছায়া ভেতরে ঢুকে পড়ে। মৃদু শব্দে পা ফেলে সোজা গিয়ে ইচ্ছের পাশে বসে। ছায়াটি এক মুহূর্তের জন্য থেমে থাকে, যেন ইচ্ছে কতটা গভীর ঘুমে ডুবে আছে তা যাচাই করছে। তারপর খুব ধীরে ধীরে সেই ছায়াটি ইচ্ছের পড়ে যাওয়া হাতটি তুলে ধরে। ইচ্ছে কিছু বুঝে উঠতে পারে না। ঘুম যেন অদৃশ্য শক্তিতে বেঁধে রেখেছে ইচ্ছেকে। ছায়াটি এক নিমিষেই পুড়ে যাওয়ার হাতটি সাবধানে তুলে নেয়, যেন কিছু একটা করতে হবে, যেন কিছু একটা ঠিক করা যায়। সকালের মিষ্টি আলো জানালা ভেদ করে ঘরে প্রবেশ করেছে। নরম বাতাসে পর্দা আলতো করে দুলছে। ইচ্ছের চোখে আলো পড়তেই অস্বস্তিতে একটু নড়ে ওঠে। তারপর ধীরে ধীরে আড়মুড়িয়ে উঠে বসে। হাই তুলতে গিয়েও হঠাৎ ইচ্ছের হাতের ব্যথার জায়গায় নজর পড়ে। ইচ্ছে হাতের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। পুড়ে যাওয়া জায়গাটা লালচে হয়ে আছে, কিন্তু তার উপর হালকা মলমের স্তর জমে গেছে। ইচ্ছে অবাক হয়, কারণ সে নিজে মলম লাগায়নি। তাহলে কে? ধীরে ধীরে গত রাতের ঘটনাগুলো মনে পড়ে। মীরার হিংস্রতা, কফির তীব্র গরমের হাতের জ্বালা, ধূসরের বরফ লাগিয়ে দেওয়া, তার রাগ, তারপর হুট করে বেরিয়ে যাওয়ার সব এক মুহূর্তে মনে পড়ে যায়। ইচ্ছে বিছানা থেকে নামতে গিয়ে থমকে দাঁড়ায়। মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, ধূসর ভাই কি সত্যি রাতের বেলা এসেছিল, নাকি এগুলো কেবল তার কল্পনা? কিন্তু হাতের মলমই তো প্রমাণ দিচ্ছে যে কেউ একজন তার যত্ন নিয়েছে। ইচ্ছে ধীরে ধীরে হাতের তালুর উপর আলতো করে আঙ্গুল বুলিয়ে নেয়। কেমন যেন একটা অজানা অনুভূতি কাজ করতে থাকে ইচ্ছের ভেতরে। ধূসর যদি রাগ করেই চলে যায়, তাহলে রাতের গভীরে এসে এভাবে যত্ন করবে কেন? ইচ্ছে চুপচাপ বসে থাকে। মনে একের পর এক প্রশ্ন ভিড় জমতে থাকে, যার কোনো উত্তর ইচ্ছে নিজে খুঁজে পাচ্ছে না। ইচ্ছে সব ভাবনা চিন্তা সাইডে রেখে বাথরুমে ঢুকে পড়ে।
ঠান্ডা পানি ছিটা মুখে লাগতেই একটু সতেজ অনুভব হয়। গত রাতের সব কিছুই যেন এক ধোঁয়াশার মতো মনে হচ্ছে, তবুও নিজেকে বুঝিয়ে নেয় যেন এসব নিয়ে ভাবনার দরকার নেই। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে নামে। নিচে নেমেই দেখে ইনায়েত সাহেব আর বাবা রফিক সাহেব বসে কিছু একটা নিয়ে কথা বলছেন। তাদের মুখভঙ্গি বেশ গম্ভীর, যেন গুরুত্বপূর্ণ কোনো আলোচনা চলছে। তবে ইচ্ছে বেশি কিছু বোঝার চেষ্টা না করেই চোখ ঘুরিয়ে ডাইনিং টেবিলের দিকে তাকায়। ডাইনিং টেবিলে ধূসর বসে আছে, সম্পূর্ণ অফিসের পোশাকে, একদম রেডি হয়ে। কালো শার্ট আর ফিটিং প্যান্ট, সঙ্গে চিরচেনা সিরিয়াস মুখাবয়ব বেশ ম্যাচ করেছে। ধূসর টেবিলে রাখা কফির কাপ হাতে নিয়ে চুমুক দেয়, কিন্তু একবারও ইচ্ছের দিকে তাকায় না, যেন ইচ্ছে বলে কেউ তার সামনে নেই। ঈশিতা, মীরা আর অন্য সবাই ইতিমধ্যে বসে গেছে টেবিলে। মীরা স্বাভাবিকভাবেই হাসি ঠাট্টায় মেতে আছে, যেন গত রাতের কোনো ঘটনাই ঘটেনি। তবে ইচ্ছে লক্ষ্য করে ধূসর খুব কম কথা বলছে আজ, শুধু মাঝে মাঝে তার বড় আব্বুর কথায় মাথা নাড়াচ্ছে। ইচ্ছে ধীরে ধীরে এগিয়ে গিয়ে টেবিলের এক পাশে বসে। মনে এক ধরনের অস্বস্তি কাজ করছে, কিন্তু সেটা চেপে রাখে ইচ্ছে। ধূসর একবারও তাকায়নি তার দিকে, অথচ ইচ্ছে বারবার লুকিয়ে লুকিয়ে ধূসরের দিকে তাকানোর চেষ্টা করছে। মনে হচ্ছে ধূসর ইচ্ছেকে এড়িয়ে চলছে। অভিমানে ইচ্ছে ঠোঁট কামড়ে ধরে, খাবারের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে একটু নাড়াচাড়া করে, কিন্তু তেমন খেতে পারছে না। ধূসর ভাই একবারও তাকাবে না, একটাও কথা বলবে না। রফিক সাহেব কফির কাপে শেষ চুমুক দিয়ে গম্ভীর গলায় বলেন, আগামী 3 দিন পর জয়ের বিয়ে, তাই সবাইকে যেতে হবে। কোনো অজুহাত শুনতে চান না তারা। এই কথা শুনে টেবিলের বসা সবাই খুশিতে মুখ চওড়া করে ফেলে। ঈশিতা হাততালি দিয়ে বলে, ইস, কত মজা হবে, দারুণ একটা ট্রিপ হবে আমাদের। মীরাও খুশি মনে মাথা নাড়ায়। সত্যি খুব এক্সাইটিং হবে। কিন্তু এই খুশির মাঝে একমাত্র ইচ্ছে যেন চুপচাপ বসে থাকে, মুখে কোনো উচ্ছ্বাস নেই। মন এখনো ধূসরের ব্যবহারের ভরাক্রান্ত। কাল রাতে যা হয়েছে সেটা কিছুতেই সে ভুলতে পারছে না। ধূসর একবারও তাকায়নি তার দিকে, কোনো কথাও বলেনি। কেন? তবে ইচ্ছে এই বিষয়গুলো থেকে নিজেকে সরিয়ে নিতে চেষ্টা করে। জয় ভাইয়ের বিয়ে মানে বিশাল আয়োজন, সবাই একসঙ্গে থাকবে, আনন্দ করবে। মামাতো ভাই ইচ্ছের অনেক ভালোবাসে। ঠিক তখনই হৈমন্তী খেয়াল করে ইচ্ছের হাতের লালচে দাগ, চোখ কুঁচকে যায়। আচ্ছা, তোর হাতের এই লাল দাগটা কিসের? ইচ্ছে আটকে ওঠে, দ্রুত হাতটা টেবিলের নিচে সরিয়ে নেয়, কিন্তু ততক্ষণে হৈমন্তীর নজর পড়ে গেছে। ইনায়েত এবং রফিক সাহেবও প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। রোকসানা নেই, স্কুলের কাজে আজ তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তাছাড়া মেয়ের হাত পড়েছে, নিশ্চয়ই সবার আগে জানতো। ইচ্ছে দ্রুত হাসার চেষ্টা করে বলে, ও কিছু না, কাল কফি পড়ে গিয়েছিল হাতের উপর, তাই এমন হয়েছে। হৈমন্তী কিছুক্ষণ সন্দেহজনকভাবে ইচ্ছের দিকে তাকিয়ে থাকে, কিন্তু শেষ পর্যন্ত আর কিছু বলে না। ইচ্ছে ততক্ষণে খাবারের প্লেটে মনোযোগ দেওয়ার ভান করে, কিন্তু ভেতরে ভেতরে একরকম চাপা দম বন্ধ হয়ে আসছে। সত্যিটা সে লুকিয়ে ফেলেছে, কিন্তু ধূসর কি কিছু বুঝতে পেরেছে? ধূসর চেয়ার সরিয়ে উঠে দাঁড়ায়, একবারও ইচ্ছের দিকে না তাকিয়ে গম্ভীর মুখে বেরিয়ে যায় কাজের উদ্দেশ্যে। ইচ্ছে তাকিয়ে থাকে ধূসরের পেছনের দিকে, ফ্যালফ্যাল করে কিছু একটা বুকের মাঝে মোচড় দিয়ে ওঠে। ছোট্ট মনে গভীর এক দাগ কেটে যায় ধূসরের এই উদাসীনতা। পাশে বসে থাকা ঈশিতা সব খেয়াল করে, চোখে স্পষ্ট চিন্তার ছাপ। ধূসর আর ইচ্ছের মধ্যকার অদ্ভুত টান, ইচ্ছের নীরব অভিমান, সবই যেন ইচ্ছের 1 বছরের। ঈশিতা বুঝতে পারে, চুপচাপ ফোন বের করে দ্রুত আঙ্গুল চালিয়ে ছোট্ট একটা টেক্সট টাইপ করে কাউকে পাঠিয়ে দেয়। পাঠানোর পরপরই এক প্রকার রহস্যময় হাসি খেলে যায় ঈশিতার মুখে। দুপুরের প্রখর রোদে চারপাশ যেন ঝলসে যাচ্ছে। চৈত্র মাসের খরতাপে বাতাসও যেন উত্তপ্ত হয়ে ওঠে, গায়ে লাগলেই মনে হয় জ্বলন্ত শিখা ছুঁয়ে যাচ্ছে। মাথার উপর সূর্য দাপিয়ে বেড়াচ্ছে, তার তীব্র দাহ যেন সমস্ত শহরকে অস্থির করে তোলে। তপ্ত রোদের কারণে পথঘাট ফাঁকা হয়ে গেছে। দূর থেকে শোনা যাচ্ছে গরম হাওয়ার সাই সাই শব্দ, বাতাস বয়ে আসছে, কিন্তু
তা শীতল নয়, একদম উল্টো, যেন লু বইছে, যা গায়ে লাগলেই দগ্ধ করে দেয়। কলিং বেলের শব্দে লিভিং রুমে বসা ইচ্ছের ধ্যান ভেঙে যায়। একাডেমিক বইয়ের পৃষ্ঠাগুলো থেকে মন সরিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। বইটি টেবিলে রেখে কপালের ভাঁজ ফেলে দরজার দিকে এগিয়ে যায়। সদর দরজা খুলতেই চোখে পড়ে একজন পোস্টম্যান। গরমে কিছুটা ক্লান্ত দেখাচ্ছে তাকে, তবে হাতে ধরা চিঠিটাই ইচ্ছের দৃষ্টি কাড়ে। এই যুগে হাতে লেখা চিঠি! সামান্য বিস্ময়ের রেখা ফুটে ওঠে ইচ্ছের মুখে। ইচ্ছে কৌতূহল নিয়ে চিঠিটা হাতে নেয়, খামের উপর চোখ বুলিয়ে প্রেরকের নাম খুঁজে, কিন্তু সেখানে শুধু তার ধূসর ভাইয়ের নামটা স্পষ্ট করে লেখা। কাগজের পুরনো গন্ধ নাকে আসে, যেন কোনো এক হারিয়ে যাওয়া সময়ের ছোঁয়া লেগে আছে এতে। পোস্টম্যান বিদায় নেওয়ার পরও ইচ্ছে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। খামটি আঙ্গুলের মাঝে নেড়েচেড়ে দেখে, মনে হাজারো প্রশ্ন। এই চিঠি কে পাঠালো? কেন? মোবাইল, ইমেল, মেসেজের যুগে কেউ এখনো হাতের লেখা চিঠি পাঠায়? গাছের পাতাগুলো নুয়ে পড়েছে, কোথাও এক চিলতে ছায়া নেই। পাখিরা নিশ্চুপ, রাস্তায় মানুষের চলাচল কম। সবাই যেন গরমের দাপটে ঘরের ভেতরে সেধিয়ে গেছে। কোথাও কোথাও শুকনো পাতার উপর ধুলো উঠছে, বাতাসের সঙ্গে সেগুলো ঘুরপাক খাচ্ছে। চৈত্রের রোদে মাটিও যেন ফেটে চৌচির হয়ে গেছে, ঘাসগুলো পুড়ে বাদামি হয়ে গেছে। দুপুরের এই প্রখর উত্তাপে সময়ও থমকে গেছে, যেন সমস্ত শহর জ্বলন্ত নিস্তব্ধতার মাঝে ডুবে আছে। খামের উপর ধূসরের নাম লেখা, কিন্তু ঠিক নিচে কিছু উদ্ভট ইংরেজি শব্দ, যেগুলোর অর্থ কিছুতেই বুঝতে পারছে না। কপালে ভাঁজ পড়ে যায় ইচ্ছের। ভেতরে কি থাকতে পারে? দ্বিধা কাটিয়ে ধীরে ধীরে খামের মুখ খুলে চিঠিটা বের করে, কিন্তু চিঠি খুলতেই অবাক হয়ে যায়। ভেতরে কোনো লেখা নেই, শুধু কিছু অদ্ভুত রেকর্ডিং এর মতো চিহ্ন, সংখ্যার অদল বদল আর অচেনা সংকেতের মতো কিছু লাইন। কোনো স্বাভাবিক চিঠির মতো নয়, যেন কোনো গুপ্তবার্তা। ইচ্ছে ভ্রু কুঁচকে চিঠিটা একবার ভালো করে দেখে, কিছু বুঝতে না পেরে গভীর চিন্তায় পড়ে যায়। চিঠিটা কি গুরুত্বপূর্ণ? ধূসর ভাই কি জানে এটা আসবে, নাকি এটা কিছু বিপদের ইঙ্গিত? মনের ভেতর হাজারো প্রশ্ন গুঞ্জরিত হলেও ইচ্ছে বেশি না ভেবে চিঠিটা গুছিয়ে নেয়। লিভিং রুম থেকে বেরিয়ে সোজা ধূসরের ঘরের দিকে এগিয়ে যায়। দরজাটা আস্তে ঠেলে ভেতরে ঢুকে ধূসরের টেবিলের ওপর নিঃশব্দে চিঠিটা রেখে আসে। চিঠিটা টেবিলের উপর রাখার পর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে ইচ্ছে। ধূসর কি এসব বুঝে? এই রেকর্ডগুলোর মানে কি সে জানে? নিজেকে সামলে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে আসে। বিকেলের দিকে ধূসর বাড়িতে আসে, হাতে ছোট্ট একটা কার্টুন। চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও চলাফেরা বরাবরের মতোই দৃঢ়। ঈশিতা কার্টুনটার দিকে কৌতূহলী দৃষ্টি নিয়ে এগিয়ে আসে, ভেতরে কি আছে জানতে চায়। ধূসর ঈশিতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে, চুপচাপ থাক, বাজে প্রশ্ন করিস না। ধমক খেয়ে ঈশিতা ঠোঁট উল্টে বিরক্তি ভরে লিভিং রুমের সোফায় বসে পড়ে। মুখ ভার করে নিচের দিকে তাকিয়ে পায়ের আঙ্গুল দিয়ে মেঝের ডিজাইন ঘষতে থাকে। ধূসর কোনো তোয়াক্কা না করে সোজা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে যায়, হাতে থাকা কার্টুনটা শক্ত করে ধরে। ঈশিতার পাশে বসা মীরা আর চোখে ধূসরের দিকে তাকায়, যেন মনে মনে ভাবছে, এত রহস্য কিসের? কার জন্য এত গোপনীয়তা? দ্বিতীয় তলার ফ্লোরে উঠে ধূসর ইচ্ছের দরজার সামনে গিয়ে একটু থামে, যেন কিছু ভেবে নিচ্ছে। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে ধীরে দরজাটা ফাঁক করে ভেতরে তাকায়। বুড়ি, আমার জন্য একটু ঠান্ডা পানি আনতো, ক্লান্ত লাগছে। ধূসরের স্বরটা যেন একদম নিঃসঙ্গ শোনায়, গভীর ও ক্লান্ত। ইচ্ছে পড়ায় মনোযোগী ছিল। হঠাৎ পরিচিত সেই কণ্ঠ শুনে চোখ তুলে তাকায়। ধূসর দরজার ফ্রেমে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। ইচ্ছের প্রতিক্রিয়া দেখার জন্য চুপ করে থাকে। পরনে অফিসের ফর্মাল ড্রেস আপ, সোজা এখানেই এসেছে। ইচ্ছে বুঝতে পারে। এক মুহূর্ত চুপচাপ তাকিয়ে থাকে ইচ্ছে, যেন বুঝতে পারছে না কি বলবে। ধূসরও কিছু না বলে অপেক্ষা করতে থাকে। অবশেষে ইচ্ছে শব্দ ছাড়াই বই গুটিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তারপর পা টেনে দরজার দিকে এগিয়ে যায়।
যেন কোনো প্রশ্ন ছাড়াই সে এই আদেশ মেনে নিচ্ছে। কিছু সময় পর ইচ্ছে পানির গ্লাস হাতে নিয়ে ধীর পায়ে এগিয়ে যায় ধূসরের ঘরের দিকে। দরজার সামনে দাঁড়িয়ে হালকা কড়া নাড়ে। ভিতর থেকে কোনো উত্তর আসে না, তবুও দরজাটা ধীরে ঠেলে ভিতরে ঢুকে। ধূসর খাটে হেলান দিয়ে বসে আছে, চোখ ল্যাপটপের স্ক্রিনে আটকে আছে, কাজ করছে মনোযোগ দিয়ে, যেন বাইরে কোনো কিছুর খেয়াল নেই। কিন্তু দরজা খোলার আওয়াজে একবার চোখ তুলে তাকায়। ইচ্ছেকে দেখে কিছু না বলে আবার স্ক্রিনে মনোযোগ দেয়, যেন তার উপস্থিতি স্বাভাবিক ব্যাপার। ইচ্ছে কোনো শব্দ না করে ধীরে ধূসরের সামনে গিয়ে দাঁড়ায়, তারপর গ্লাসটা বাড়িয়ে দেয়। ধূসর একবার ইচ্ছের চোখের দিকে তাকিয়ে নেয়, তারপর কোনো কথা না বলে গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে পানি খেয়ে ফেলে। গ্লাসটা টেবিলে নামিয়ে রেখে ধূসর ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ায়। ইচ্ছে তখনও এক জায়গায় স্থির দাঁড়িয়ে ধূসরের দিকে তাকিয়ে। হঠাৎ ধূসর ইচ্ছের সামনে এসে থামে, এতটাই কাছে যে ইচ্ছে পিছু হাঁটতে গিয়েও থমকে যায়। ধূসর গভীর দৃষ্টিতে ইচ্ছের চোখের দিকে তাকিয়ে থাকে, যেন তার ভেতরটা পড়তে চাইছে। কয়েক মুহূর্তের নীরবতা কাটিয়ে ধীর স্বরে বলে, তুই কি আমার থেকে কিছু লুকাচ্ছিস ঘড়ি? ইচ্ছে ধূসরকে এভাবে এত কাছে থেকে এত গভীরভাবে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তি বোধ করে, চোখ নামিয়ে নেয়, কিন্তু কোনো উত্তর দেয় না। ধূসর এক মুহূর্ত ইচ্ছের দিকে তাকিয়ে থাকে, তারপর কিছু না বলে পাশ কাটিয়ে হেঁটে যায় জার্কের দিকে। সেখানে রাখা ছোট্ট কার্টনটা তুলে নিয়ে আবার ইচ্ছের সামনে এসে দাঁড়ায়। ইচ্ছে বিস্মিত চোখে ধূসরের দিকে তাকায়, তারপর কৌতূহল নিয়ে ধীরে ধীরে বক্সের ঢাকনা খুলতে যায়। ঠিক তখনই হালকা নরম কিছু একটা ভিতর থেকে নড়ে চড়ে ওঠে। ইচ্ছে চমকে যায়, পরক্ষণে একটা ছোট্ট কান কাঁপিয়ে সাদা তুলতুলে খরগোশটা মাথা উঁচিয়ে বাইরে উকি দেয়। গোলাপি নাক নড়ছে, চকচকে চোখ দুটি বিস্ময়ে ঘুরে বেড়াচ্ছে চারপাশে। ইচ্ছে অবাক হয়ে কিছুক্ষণ খরগোশটার দিকে তাকিয়ে থাকে, যেন বিশ্বাসই হচ্ছে না। তারপর হঠাৎ তার মুখে হাসি ফুটে ওঠে, পুরো মুখটা যেন আলোকিত হয়ে যায়। খরগোশটাকে আলতো করে কোলে তুলে নেয়, তারপর উচ্ছ্বাসিত দৃষ্টিতে ধূসরের দিকে তাকায়। ধূসর তখনও মুখ সেই গম্ভীর ভাব ধরে রেখেছে, কিন্তু ইচ্ছের খুশি চেহারাটা দেখে তার ঠোঁটের কোণে ক্ষীণ হাসি খেলে যায়। ইচ্ছে হাসতে হাসতে বলে, এটাই আমার। ধূসর কাজ যাকে নির্লিপ্ত স্বরে বলে, তোমার মন খারাপ ছিল তাই? ইচ্ছে খরগোশটাকে বুকে চেপে ধরে আনন্দে চকচক করতে থাকা চোখে ধূসরের দিকে তাকিয়ে থাকে। কিছু বলতে গিয়েও থেমে যায়। ধূসর মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকায়, যেন তার দেওয়া উপহারের প্রতিক্রিয়া দেখতে চায় না। ইচ্ছে খরগোশটাকে শক্ত করে বুকে চেপে ধরে, চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠেছে আবেগে। ধূসরকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে যেন কিছু একটা খুঁজে বের করার চেষ্টা করছে চেহারায়। অপ্রস্তুত হয়ে হঠাৎই বলে ফেলল, আচ্ছা ভাইয়া, আপনি এত হ্যান্ডসাম কেন? কারণ কি? ধূসর একটু অবাক হয় ইচ্ছের প্রশ্নে, তারপর ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটিয়ে নেয়। কিছু না বলে ইচ্ছের হাত ধরে এক ঝটকায় আয়নার সামনে নিয়ে গিয়ে দাঁড় করায়। ইচ্ছে হতবাক হয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকে, তার কপালে ভাঁজ পড়ে। আয়নার কাচের ওপারে এক জোড়া বিস্মিত চোখের মেয়েটা তাকিয়ে আছে, আর তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা, চোখে চাপা এক উষ্ণতা। ধূসর আয়নার মধ্যেই ইচ্ছের চোখে চোখ রেখে গম্ভীর গলায় বলে, কারণটা তুই। ইচ্ছে হতবাক হয়ে তাকিয়ে থাকে ধূসরের দিকে। ইচ্ছের বুকের মধ্যে কিছু একটা কাঁপন তোলে। খরগোশটা তখনও ইচ্ছের কোলে চুপটি করে বসে আছে, যেন সেও বিস্মিত হয়ে এদের দুজনকে দেখছে। মতিবানু, এই মতিবানু, মতিবানু, এই মতিবানু রে। গলা শুকিয়ে আসলেও ইচ্ছে হাঁপাতে হাঁপাতে ডাকছে, চারপাশে চোখ বোলাচ্ছে বারবার, কিন্তু যাকে খুঁজছে তার কোনো চিহ্নই নেই। গরমের উত্তাপে কপালের কাছটা ভিজে উঠেছে, অথচ ইচ্ছে অনবরত চলেছে। মনোযোগের এক বিন্দু বিচ্যুতি হয়নি তার উদ্দেশ্য থেকে, কিন্তু ভাগ্য বোধহয় আজ একটুই বিদ্রোপের মেজাজে আছে। হঠাৎ ধপ একটা দৃঢ় ভারী কিছুতেই সজোরে ধাক্কা খেয়ে পেছনে পড়ে যায় ইচ্ছে। ধাক্কার প্রচণ্ডতায় মেঝেতে পড়ে যাওয়ার মুহূর্তেই হাত দুটো সামনের দিকে মেলে ধরলেও পুরোটা সামলাতে পারেনি। একটা ঝাঁকুনি অনুভব করে,
বুকের মধ্যে ধকধক শব্দ আরও বেড়ে যায়। তারপরই একটা গভীর গম্ভীর হাসির প্রতিধ্বনি বাতাসে বেজে ওঠে। ইচ্ছে বিরক্তি চোখে মুখ তোলে, কিন্তু সামনে যা দেখে তাতে কপালের ভাঁজ আরও গাঢ় হয়ে ওঠে। একজন অপরিচিত পুরুষ দাঁড়িয়ে আছে সামনে, দীর্ঘদেহী, সুগঠিত, গরম গাঢ় শ্যামলা রঙের শার্টের হাতা কোনোই পর্যন্ত গোটানো। তীক্ষ্ণ দৃষ্টি যেন সব কিছুই বিদ্ধ করতে পারে। কিন্তু যা সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে তা হলো তার ঠোঁটের কোণে খেলা করা এক চিলতে রহস্যময় হাসি। হাসিটা নিরীহ নয়, কেমন একটা দুষ্টমি মেশানো, যেন বিদ্রূপের আভাস লুকিয়ে আছে সেই হাসিতে। ইচ্ছে অন্যমনস্কভাবে সেই দৃষ্টি থেকে পালানোর চেষ্টা করলেও পারছে না। শির দ্বারা বেয়ে শীতল স্রোত নামে, অথচ মুখের অভিব্যক্তিতে কোনো দুর্বলতা প্রকাশ পেতে দেয় না। সামনের লোকটি তখনও হাসছে, কিন্তু ব্যক্তির চোখ বলছে সে যেন ইচ্ছের অস্বস্তি টের পাচ্ছে, প্রতিটা ক্ষুদ্র প্রতিক্রিয়া খুঁটিয়ে দেখছে। ইচ্ছে একবার চোখ টিপে ধরে, যেন নিজের ধাক্কা খাওয়ার বিব্রতি ভাব সরিয়ে ফেলতে চায়। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ায়, অস্বস্তি গিলে ফেলে কঠিন গলায় বলে, আপনি কে? লোকটি ভ্রু উঁচিয়ে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঠোঁটের কোণে সেই রহস্যময় হাসিটা এখনো বিদ্যমান। ইচ্ছের উত্তরে যেন খানিকটা বিষময় মেশানো শ্লেষ মিশিয়ে বলল, এই মতিবানুকে? সরাসরি প্রশ্নটা উপেক্ষা করে ইচ্ছে বিরক্তি হয়ে কপাল কুঁচকে তাকায়। আমার বাচ্চা। গলায় খানিকটা গর্ব মিশিয়ে বলে ইচ্ছে। লোকটি এবার হাসি শব্দ চেপে রেখে মাথা কাত করল, চোখে নিখাদ মজার ছাপ। তুমি তো নিজেই একটা বাচ্চা, তোমার আবার বাচ্চা কবে থেকে? ইচ্ছে এবার সত্যি বিরক্ত হলো। কি অদ্ভুত লোক! তবে কিছু বলার আগেই আচমকা পাশ থেকে ছোট্ট একটা নড়াচড়া দেখা গেল। পর্দার আড়াল থেকে খরগোশটা লাফিয়ে সামনে চলে আসে। ছোট ছোট চোখ দুটো চকচক করছে, নরম লোমশ শরীর কৃত্রিম আলোয় উজ্জ্বল দেখাচ্ছে। ইচ্ছে সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে ওটাকে কোলে তুলে নিয়ে আদরের পরশ বুলিয়ে বলে, এই যে আমার মতি বানু। গলায় শিশু সুলভ উচ্ছ্বাস। লোকটি অবাক হয়ে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত, তারপর যেন সমস্ত রহস্য ভরা চোখ নিয়ে মতির দিকে তাকিয়ে বলে ওঠে, এত বড় আয়োজন একটা খরগোশের জন্য? ইচ্ছে বিরক্তি হয়ে খরগোশটাকে বুকের কাছে টেনে নিয়ে। সে আমার মেয়ে। লোকটির হাসির শব্দ এবার আর চেপে রাখা গেল না, খোলাখুলি হেসে ওঠে। গভীর দৃঢ় কণ্ঠস্বর পুরো পরিবেশকে ভারী করে তুলে থাকে। ইচ্ছে নাক সিটকিয়ে বলে, হাসছেন কেন? লোকটি চোখ শুরু করে তাকিয়ে বলে, না কিছু না, মজার লাগলো শুধু। তোমার মতো একটা মেয়ের এত সিরিয়াস মুখে খরগোশকে নিজের সন্তান বলাটা বেশ অদ্ভুত শোনায়। ইচ্ছে ঠোঁট উল্টে বিরক্তি প্রকাশ করে, কিন্তু লোকটির দৃষ্টি এখনো ইচ্ছের উপর স্থির, যেন ইচ্ছেকে পড়ার চেষ্টা করেছে, ঠিক খরগোশটার মতোই শান্তভাবে, গভীরভাবে। কিন্তু ঠিক তখনই পেছন থেকে গম্ভীর একটি কণ্ঠস্বর ভেসে আসে, মৃন্ময়, তুই কখন এসেছিস? ইচ্ছে চমকে ওঠে, ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকায়। পরিচিত সেই কণ্ঠস্বর, ক্ষীণ ভারী অথচ গভীর। ধূসর ভাই। ধূসর দাঁড়িয়ে আছে একদম পিছনে, চোখ দুটো ঠান্ডা অথচ মনোযোগী। ইচ্ছে ধীর গতিতে চোখ ফেরালো সামনে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে। এবার সে বুঝতে পারল এরা একে অপরকে চেনে। মৃন্ময়। এই লোকের নাম মৃন্ময়। লোকটি কি ধূসর ভাইয়ের পরিচিত কেউ? মৃন্ময় ধীরে ধীরে মুখ ঘুরিয়ে ধূসরের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা টেনে, এই তো কিছুক্ষণ হলো এলাম, ভাবলাম একটু চমক দেই, কিন্তু তোর এই ছোট্ট সঙ্গীটি বেশ আগ্রহী আর অদ্ভুত। ইচ্ছের দিকে ইঙ্গিত করে, আর ইচ্ছের কপালে ভাঁজ পড়ে এমন কথায়। ধূসর একবার ইচ্ছের দিকে তাকিয়ে আবার মৃন্ময়ের দিকে চোখ রাখল, দৃষ্টিতে এক অদ্ভুত ঠান্ডা ভাব। তুই এখানে কেন? ধূসর এবার সরাসরি প্রশ্ন করল, গলায় এক ধরনের চাপা সংযম। মৃন্ময় কাঁধ ঝাঁকালো, যেন তার এখানে আসাটা খুব স্বাভাবিক, কিন্তু চোখে ক্ষীণ কিছু লুকিয়ে আছে যা ধূসর বোঝার চেষ্টা করেছে। ইচ্ছে এবার আরও বেশি অবাক হলো, এদের সম্পর্কটা ঠিক কি? ধূসরের স্বভাবের সঙ্গে এই মৃন্ময়ের আলাপচারিতা বেশ বেমানান লাগছে। মতি ইচ্ছের কোলে চুপচাপ বসে আছে, কিন্তু চারপাশে গম্ভীর পরিস্থিতি যেন তাকেও বোবা বানিয়ে দিয়েছে।
ধূসর ও মৃন্ময় হঠাৎ করেই হেসে ওঠে, একে অপরকে জড়িয়ে ধরে। যেন কত দিনের পুরনো বন্ধু, কত শত স্মৃতি জমা আছে তাদের মাঝে। ইচ্ছে হতবম্ব হয়ে দাঁড়িয়ে থাকে, তার সব জল্পনা কল্পনা এক মুহূর্তে ভেঙে পড়ে। এতক্ষণ ধরে যেসব চিন্তা করছিল ধূসর ও মৃন্ময়ের সম্পর্ক, তাদের মধ্যকার ঠান্ডা দৃষ্টি, প্রশ্নবোধক চাহনি সব ভুল। যেন নিজের ভাবনার জন্য নিজেই ধাক্কা খেল। মৃন্ময় ধূসরের কাঁধে চাপড় দিয়ে, তা ধূসর, তোদের যে একটা মতিবানু আছে তা তো জানতাম না। এই বলে সে ইচ্ছের দিকে তাকায়, চোখে কৌতুকের ঝিলিক। ইচ্ছে একদম লজ্জায় গুটিয়ে যায়, মুখ নিচু করে ফেলে, যেন এখান থেকে অদৃশ্য হয়ে যেতে পারলে সবচেয়ে ভালো হতো। ধূসর কপাল কুঁচকে তাকায়। মতিবানু? মতিবানু কে? গলা স্বর আগের মতোই গভীর, কিন্তু স্পষ্টত বিভ্রান্ত। মৃন্ময় চোখ টিপল, ইচ্ছের কোলে থাকা সাদা খরগোশটার দিকে ইশারা করে। এই যে তোর ছোট্ট পার্টনার, তোদের নতুন সদস্য, কিন্তু নামটা একদম ক্লাসিক দিয়েছিস বলতে হবে। ধূসর এবার সত্যি অবাক হলো, দৃষ্টি এবার ইচ্ছের কোলে থাকা খরগোশের উপর পড়ল। ইচ্ছে লজ্জায় আরও বেশি গুটিয়ে যায়, যেন নিজের অস্তিত্ব মুছে ফেলতে চাইছে এই মুহূর্তে। ইচ্ছে? নিজের নাম ধূসরের মুখে শুনেই ইচ্ছের মনে যেন এক মুহূর্তে ঘণ্টা বাজে। ভয়ের চোটে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দম বন্ধ করা আতঙ্ক নিয়ে সজোরে ছুটে পালায়। ধূসর কয়েক সেকেন্ড থমকে থেকে এই আচরণ বোঝার চেষ্টা করে, তারপর ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটিয়ে তোলে। এই মেয়ে, আমার হাতে একবার ধরা দে। মৃন্ময় দাঁড়িয়ে পুরো দৃশ্য দেখে, তারপর হাসতে হাসতে বলে, ভাই একবার ধরা দেখ, দেখিস তো কেমন একটা নাম দেয় তোর জন্য। ধূসর এবার আস্তে করে নিচের কবজি গুটিয়ে বলল, ধরা তো দেবই, আগে ওকে একটু ছুটতে দেই। রাতের লিভিং রুম আজ যেন অন্যরকম এক পরিবেশে মুখর। প্রতিদিনের তুলনায় বেশি আলো, বেশি কোলাহল। ডাইনিং টেবিলে সারি সারি খাবারের আয়োজন, সুগন্ধ ছড়িয়ে পড়েছে পুরো লিভিং রুমে। ধূসরের বন্ধু এসেছে বলে কথা। ধূসর একটু গম্ভীর হয়েই বসে আছে, পাশে মৃন্ময় বেশ খোশ মেজাজে গল্প চালিয়ে যাচ্ছে। ইচ্ছে একটু দূরে দাঁড়িয়ে আছে, খেয়াল করলেও এগিয়ে যায়নি। ধূসরের বন্ধুর সামনে যেতে কেন জানি সংকোচ লাগছে, তবুও চোখ দুটো বারবার ধূসরের দিকে চলে যাচ্ছে। সে কি খেয়াল করছে, নাকি ইচ্ছে একদমই অদৃশ্য তার জন্য? এমন সময় ধূসর চুপচাপ ইচ্ছের দিকে একবার তাকায়, কিন্তু মুখে কিছু বলে না। জানে ইচ্ছে আছে, কাছেই আছে, এতে যেন এক অদ্ভুত স্বস্তি। ঈশিতা কয়েকবার অনুভব করে যেন তার হৃদস্পন্দন থমকে যাচ্ছে, আবার দ্রুত লয়ে বেজে উঠেছে। মৃন্ময়কে দেখে কিছু একটা অনুভব করছে, কিন্তু সেটাকে নাম দিতে পারছে না, তাই শুধু চুপচাপ তাকিয়ে থাকে অপলক। মৃন্ময় স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে, কখনো ধূসরের দিকে, কখনো রফিক সাহেবের দিকে তাকিয়ে। ইনায়েত সাহেবও বেশ সৌজন্যের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে, যেন বহুদিনের চেনা মানুষ তারা। কিন্তু ঈশিতার দৃষ্টি আটকে আছে মৃন্ময়ের মুখের হালকা হাসির রেখায়, তার চোখের গভীরতায়। যেন মৃন্ময়ের প্রতিটি শব্দ, প্রতিটি অভিব্যক্তি ঈশিতার বুকের ভেতর কোথাও না কোথাও দাগ কেটে যাচ্ছে। নিস্তব্ধ রাত, চারিদিক শুনশান, কেবল ল্যাম্পপোস্টের ক্ষীণ আলো পথের ধুলোয় পড়ে এক অদ্ভুত রহস্যময় আবহ সৃষ্টি করেছে। দূরে কোথাও কুকুরের ঘেউ ঘেউ শব্দ কানে আসছে, যেন অদৃশ্য কোনো ছায়া তাড়া করেছে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে রাতের গভীরতা প্রকাশ করছে, 2টা কিংবা 3টার কাছাকাছি। এই সময়টায় শহর একেবারে নীরব হয়ে যায়, যেন ঘুমিয়ে পড়েছে সবকিছু। তবে নীরবতার মাঝেও অদ্ভুত এক শীতল অনুভূতি ছড়িয়ে থাকে বাতাসে। রাস্তার মোড়ে একটা শুকনো পাতা সরে যায় হালকা বাতাসে, যেন কারো পদচিহ্ন রেখে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। অজানা শিহরণ নামিয়ে আনে রাতের আধার। সময়টা যেন এক অদ্ভুত রহস্যে মোড়া। ধূসরের ঘরে নীরবতা বিরাজ করছে, বাতাসে কেবল কিছুটা শীতলতা এবং ঘরের মধ্যে অদৃশ্য এক চাপা অনুভূতি। ঘরের এক কোণে মৃন্ময় বসে, হাতে অত্যাধুনিক একটা ল্যাপটপ, যার মধ্যে একটি পেন ড্রাইভ লাগানো রয়েছে। চোখ তন্ময় হয়ে মনোযোগ সহকারে ল্যাপটপের স্ক্রিনে কিছু দেখছে, যেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা নির্দেশনা খুঁজে বের করার চেষ্টা করছে।
পাশেই ধূসর সকালের দেওয়া চিঠি হাতে নিয়ে কম্পিউটারের সামনে বসে রয়েছে। সেই চিঠির লেখা বারবার পড়ে, যেন কোনো গুপ্ত বার্তা খুঁজছে, অথবা চিঠির ভেতরে লুকানো কোনো রহস্যের ইঙ্গিত পেতে চেষ্টা করছে। ঘরের মধ্যে কোনো শব্দ নেই, কেবল ল্যাপটপের কিবোর্ডের কেবল একটানা চাপানো শব্দ। মৃন্ময়ের মনোযোগ পুরোপুরি ল্যাপটপে, আর ধূসর এক দৃষ্টিতে চিঠির প্রতি নজর রাখছে, যেন কিছু একটা অনুধাবন করার চেষ্টা। এই মুহূর্তে যা ঘটছে তা শুধুমাত্র একটি গোপন পরিকল্পনার অংশ। একটু পর দুজনের মুখে হাসি ফুটে ওঠে, যেন কিছু খুঁজে পাওয়ার আনন্দ। মৃন্ময়ের মুখে খুশির ছাপ স্পষ্ট, আনন্দে চিল্লিয়ে ওঠে। এই হাসির মুহূর্তে ধূসর তাড়াতাড়ি ওর মুখ চেপে ধরে, যেন চুপ থাকার সংকেত দেয়। মৃন্ময় ধীরে বলেই ওঠে, সবাই জেগে যাবে। তুই থাক, আমি আসছি। বলে নিজের ঘর থেকে বেরিয়ে ইচ্ছের ঘরের দিকে চলে যায়। কাজটা খুবই স্পর্শকাতর। ধীর পায়ে ধূসর ইচ্ছের ঘরের দিকে এগিয়ে চলে। প্রতিটি পদক্ষেপে যেন ঘরটির নীরবতা ভাঙছে, তার অদৃশ্য উপস্থিতি সবার অগোচরে। আলতো হাতে দরজার নব ঘুরিয়ে ভিতরে প্রবেশ করে ধূসর, যেন কোনো শব্দ না হয়, সবকিছু শান্ত ও নিস্তব্ধ থাকে। ঘরটি পুরোপুরি ঘুমন্ত, তবে ড্রিম লাইটের হালকা আলো ফিল্টার হয়ে ইচ্ছের মুখে পড়েছে। মুখের কোণে এক মৃদু হাসি, চোখের পাতার নিচে ছায়ার মতো কোমল রেখা, সবকিছু যেন স্বপ্নের মতো স্পষ্ট আলোতে। পাশেই সাদা খরগোশটি ঘুমিয়ে থাকে। ধূসর ইচ্ছের কাছে এসে বসে, চোখের মধ্যে একটি অদ্ভুত সংবেদনশীলতা ফুটে ওঠে। পুরা হাতটি মৃদু করে টেনে নিজের কোলের উপর তুলে নেয়। অপর হাতে পকেট থেকে মলম বের করে, কিন্তু মলম লাগানোর আগে ধূসর তার ঠোঁট দিয়ে ইচ্ছের পোড়া জায়গাটি ছুঁয়ে যায়। একের পর এক চুম্বন, প্রতিটি চুম্বু যেন সেই ক্ষতিপূরণের প্রতীক। ধূসরের স্পর্শে সকল বেদনা মিলিয়ে যায়। মৃদু এবং সাবধানীভাবে ইচ্ছের হাতের প্রতি যত্ন প্রতিফলিত হয়। এরপর ধীরে ধীরে মলমটি হাতে নিয়ে খুবই যত্ন করে সেই পোড়া জায়গায় লাগিয়ে দেয়, যেন কোনো অতিরিক্ত স্পর্শ বা উত্তেজনা না হয়। মলমটি ত্বকে ঠান্ডা প্রভাব ফেলে। ধূসর একটু ঝুঁকে ইচ্ছের কানের লতিতে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়। সেই ছোট্ট স্পর্শে ইচ্ছের সারা শরীর একটা অদ্ভুত শিহরণ আনে। ঘুমের মধ্যেই কেঁপে উঠে ইচ্ছে। ভালোবাসি মতিবানুর আম্মু। ড্রয়িং রুমে বসা রফিক সাহেব ধূসরকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তাহলে ধূসর, বিকেলে সবাই রওনা দিচ্ছে, তুই যাচ্ছিস না? ধূসর গা এলিয়ে সোফায় বসে আনমনে মোবাইল স্ক্রোল করছিল। মাথা না তুলে নির্লিপ্ত কণ্ঠে বলল, অফিসের অনেক কাজ জমে আছে, যেতে পারছি না। রফিক সাহেব চোখ কুঁচকে তাকালেন। কাজের তো শেষ নেই, কোম্পানিটা তোর বাপ চাচার, মনে রাখিস, ছুটি চাইলেই পাবি। তবে এখন হুট করে অফিসের কাজ, কিসের এত কাজ? ধূসর কিছুক্ষণ চুপ থেকে মৃদু হাসে। অনেক জরুরি ক্লায়েন্ট মিটিং আছে চাচ্চু, যাওয়া সম্ভব না, পরে গিয়ে তোমাদের জয়েন করব। পাশেই ইনায়েত সাহেব গভীর মুখে বসেছিলেন। তিনি আগেই বলে দিয়েছেন তার হাঁটুর ব্যথা বেড়েছে, তিনি যেতে পারবেন না। কিন্তু রফিক সাহেব নিজের ভাইকে রেখে এক ধাপও কোথাও যাবেন না। আমি একা যাব না, তুমি যদি না যাও তাহলে আমিও থাকব। রফিক সাহেব দৃঢ় কণ্ঠে বলেন। এই নিয়ে দুই ভাইয়ের মাঝে ছোটখাটো এক তর্ক বেঁধে যায়। ইনায়েত সাহেব বারবার বোঝানোর চেষ্টা করছেন যে তিনি ঠিকই আছেন, সবাই যেন নির্দ্বিধায় যায়, কিন্তু রফিক সাহেব কিছুতেই রাজি হচ্ছেন না। এমন খুনসুটি দেখে মুখ টিপে হাসছেন হৈমন্তী আর রোকসানা। দীর্ঘদিনের অভ্যস্ত দৃশ্য এটি, যেখানে দুই ভাই একে অপরকে ছাড়া কিছু ভাবতেই পারে না। সোফার এক পাশে ঈশিতা আর ইচ্ছে বসে এই দৃশ্য উপভোগ করছে। তাদের ব্যাগ প্যাকিং অলরেডি শেষ। ইচ্ছে হাসি মুখে ঈশিতাকে কনুই দিয়ে গুঁতো মেরে বলল, দেখেছিস, আব্বু আর বড় আব্বু আবার শুরু করলো। ঈশিতা মাথা নেড়ে মৃদু হাসে। তুই কি ভাবছিস, শেষ পর্যন্ত কার জিত হবে? অবশ্যই আব্বুর। ইচ্ছে বলে আত্মবিশ্বাসী কণ্ঠে। আব্বু তো শেষ পর্যন্ত যাবেই, বড় আব্বুকে জোর করে নিয়ে যেতে হলেও নিয়ে যাবে। বাড়ির সবার মধ্যে এখন ব্যস্ততা চলছে। সবাই যে যার ঘরে চলে গেছে রেডি হওয়ার জন্য, কিন্তু লিভিং রুমের তখনও বসেছিল ইচ্ছে।
নানু বাড়ি যাওয়ার আনন্দের সাথে মিশেছিল এক অজানা উত্তেজনা। কিন্তু হঠাৎ করেই পাশ থেকে এক উষ্ণ পরিস্থিতির অনুভব করে ইচ্ছে। ধূসর এক দৃষ্টিতে পুরো ঘর জুড়ে চোখ বুলিয়ে নিয়ে নিঃশব্দে ইচ্ছের এক কদম গা ঘেঁষে বসে পড়ে সোফায়। ইচ্ছে হতবম্ব হয়ে ধূসরের দিকে তাকিয়ে থাকে। এতটা কাছে ধূসর সাধারণত আসে না, অন্তত অন্যদের সামনে নয়। ধূসর একটুও সময় নষ্ট না করে ইচ্ছের কোমর জড়িয়ে নিজের দিকে মুখ ফিরিয়ে আনে। এক হাত দিয়ে ইচ্ছের মুখ উঁচু করে ধরে, নরম গভীর কণ্ঠে শুধায়। না গেলে হয় না? ইচ্ছে ধূসরের এই আচরণের আরও বেশি লজ্জায় পড়ে মাথা নিচু করে ফেলে। হাতের আঙ্গুলগুলো অসহায়ভাবে একটার সাথে আরেকটা জড়াতে থাকে। ভাইয়ার বিয়ে না গেলে অনেক কিছু বাদ যাবে যে। ফিসফিস করে বলে ইচ্ছে। ধূসর একটুক্ষণ নীরব থেকে ঠোঁটের কোণে এক চেলতে হাসি ফুটিয়ে। আমাকে রেখে যাবি? ইচ্ছে হঠাৎ মুখ তুলে তাকায় ধূসরের চোখে, একটা অন্যরকম দৃঢ়তা, যেন সে সত্যিই চাইছে না ইচ্ছে তাকে ছেড়ে যাক। এক মুহূর্ত চুপ থেকে ইচ্ছে মৃদু কণ্ঠে বলে, আপনিও চলুন সাথে। ধূসর এক মুহূর্ত ইচ্ছের মুখের দিকে তাকিয়ে থাকে, যেন কিছু বলতে চায়, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলে নিয়ে ধূসর একগাল হালকা হাসি দিয়ে গভীর কণ্ঠে বলে, আমার কাজ শেষ হলেই চলে যাব, তবে আমাকে রেখে যাওয়ার শাস্তি সুদে আসলে ফেরত পাবি ইচ্ছেময়ী। আর একটু কাছে টেনে নেয় ইচ্ছেকে, তারপর কানের কাছে ফিসফিসিয়ে বলে, অপেক্ষা করিস। ইচ্ছে কিছু বলতে গিয়েও যেন থেমে যায় এক অজানা শিহরণে, বুক কেঁপে ওঠে সপ্তাদশীর। ধূসর ধীর পায়ে উঠে দাঁড়ায়, আরেকবার ইচ্ছের দিকে তাকিয়ে নিয়ে সোজা সিঁড়ির দিকে হাঁটা দেয়। ইচ্ছে চুপচাপ বসে থাকলেও বুকের ভেতর ধুকপুক শব্দ আরও বেড়ে যায়। ধূসরের কথার অর্থ বুঝতে চেষ্টা করছিল, কিন্তু মাথার ভেতর যেন সবকিছু তালগোল পাকিয়ে যায়। দূরের দেয়ালে লাগোয়া আয়না চোখ পড়ল ইচ্ছের। নিজের মুখটা দেখে চমকে ওঠে, রক্তিম গাল, উজ্জ্বল চোখ আর ঠোঁটের কোণে এক চিলতে হাসি। ধূসর কি বললো অপেক্ষা করতে? বিকেলে 2টা গাড়ি করে সবাই রওনা হয়। বাড়ির সামনে ধুলোর আস্তর জমতে শুরু করে চাকার ঘূর্ণিতে। হৈমন্তী আর রোকসানা ব্যস্ত চোখে দেখে নিচ্ছিল সব ঠিকঠাক হলো কিনা। রফিক সাহেব আর ইনায়েত সাহেব নিশ্চিন্ত মনে গাড়িতে বসলেন। ঈশিতার শেষ মুহূর্তে তারা নিয়ে ব্যাগটা সামলাচ্ছিল, কিন্তু শুধু একা থেকে গেল ধূসর। স্পষ্ট বলেছে, বিয়ের দিন ঠিক পৌঁছে যাব। এ কথার পর আর কেউ তাকে আটকানোর সাহস করেনি। স্বভাবই এমন, নিজের সিদ্ধান্ত একবার নিলে তা থেকে তাকে চালানো কঠিন। কিন্তু ইচ্ছের ছোট্ট মনে বিশাল এক শূন্যতা দোলা দেয়। ধূসর বাইকে ফেলে রেখে যাওয়ার মতো এক ধরনের অস্বস্তি কাজ করছে তার। গাড়ির দরজা বন্ধ হতেই ইচ্ছে আরেকবার ঘুরে তাকায়। ধূসর তখনও নির্লিপ্তভাবে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে, মুখে চিরচেনা গম্ভীর্য, চোখে যেন এক অপঠিত অধ্যায়ের ছায়া। গাড়ি বাড়ির আঙ্গিনায় পেরিয়ে রাস্তায় ধুলোয় মিশিয়ে যায়, কিন্তু ইচ্ছের মনে তখনও ধূসরের বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে। বিয়ের দিন ঠিক পৌঁছে যাব, কিন্তু আদৌ কি ধূসর ভাই আসবে, নাকি এই কথার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো না বলা গল্প? কেন জানি ইচ্ছে মন অস্থির হতে শুরু করে। খারাপ কিছু হওয়ার আগমন আভাস দিচ্ছে যেন। চারিদিকে ঘন অন্ধকার নেমে এসেছে, শুধু দূরের ল্যাম্পপোস্টের মৃদু আলো জানালার কাছে পড়ে একটা আবছা প্রতিচ্ছবি তৈরি করেছে। সারা বাড়ি নিস্তব্ধ, যেন নিঃশ্বাস ফেলে অপেক্ষা করছে সবার ফেরার জন্য। ক্লান্ত ধূসর ওভারকোট হাতে ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। নিঃশব্দ বাড়িটা যেন আজ আরও বিশাল শূন্য মনে হচ্ছে। প্রতিটা ধাপ পেরোনোর সঙ্গে সঙ্গে কেমন যেন এক অজানা শূন্যতা তাকে গ্রাস করে। দোতলায় উঠে এসে স্বভাববশতই ইচ্ছের ঘরের সামনে দাঁড়ায়। দরজাটা খানিকটা ফাঁকা, হয়তো ইচ্ছে বের হওয়ার আগে ভুল করে বন্ধ করেনি। ধূসর এক মুহূর্ত দ্বিধায় পড়ে, তারপর আলতো করে দরজা ঠেলে একটু উকি দেয়। হয়তো দু চোখ ওকে দেখার আশায় ক্লান্ত হয়ে উঠেছে, অথবা মনটাই ব্যাকুল হয়ে আছে একটা চেনা মুখের জন্য। কিন্তু ভেতরে কেউ নেই। ইচ্ছের বিছানাটা গোছানো, ছোট্ট খরগোশটা এক কোণে ঘুমিয়ে আছে। জানালার পর্দা বাতাসে সামান্য দুলছে। ধূসর দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, এক অদ্ভুত শূন্যতা বুকের মাঝে নিয়ে। ইচ্ছে নেই, চিরচেনা ঘরও ফাঁকা।
ধূসর ধীর পায়ে ইচ্ছের ঘরের ভেতরে পা বাড়ায়। নিস্তব্ধ ঘর, শুধু জানালা দিয়ে আসা হালকা আলো ঘরে ঢুকছে আর পর্দা দুলছে। ধীরে ধীরে ঘরের ভেতরে ধূসর ঢুকে। দৃষ্টি পড়ে বিছানার কোণে গুটিসুটি মেরে শুয়ে থাকা সাদা খরগোশটার দিকে। ছোট্ট প্রাণীটা নিশ্চুপ, যেন সেও তার প্রিয় মানুষটাকে খুঁজছে। ধূসর নিঃশব্দে এগিয়ে গিয়ে আলতো করে কোলে তুলে নেয় খরগোশটাকে। তুলতুলে পশমে নরম স্পর্শে অদ্ভুত এক প্রশান্তি খেলে যায় তার মধ্যে। যাওয়ার সময় তাড়াহুড়ো ইচ্ছে বেচারাকে রেখেই গেছে, হয়তো খেয়ালই করেনি। ইনায়েত সাহেব বারবার কল করে বলেছে ধূসর যেন খরগোশটার যত্ন নেয়। একটা কথাটা মনে পড়তেই ধূসর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। ইচ্ছে নাকি সারা রাস্তা কেঁদেছে মতি বানুকে রেখে যাওয়ার দুঃখে। খরগোশটাকে শক্ত করে ধরে ধূসর ইচ্ছের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ায়। রাতের নিস্তব্ধতা ঘিরে ধরেছে, অথচ বুকের ভিতর কেমন যেন এক অদ্ভুত শূন্যতা কাজ করছে। নিজের ঘরে ঢুকে ধূসর খরগোশটাকে বিছানায় নামিয়ে দেয়। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে জানালার সামনে গিয়ে দাঁড়ায়। বাইরে ঘন অন্ধকার, কোথাও কোনো আলো নেই, ঠিক যেমনটা তার ভেতরের অনুভূতিও। কিছুক্ষণ থেমে ওয়াশরুমে ঢুকে পড়ে ফ্রেশ হওয়ার জন্য। চারপাশ থমথমে, শুধু বাতাসে মৃদু সুর আর একটানা বাজতে থাকা গিটার। ধূসর আনমনে সুর তুলে যাচ্ছে, যেন প্রতিটি তারের টানেই কোনো অদৃশ্য ব্যথা লুকিয়ে। সোডিয়াম লাইটের ক্ষীণ আলোয় লালচে চোখ দুটো আরও গভীর মনে হয়, যেন বৃষ্টি নামার আগের আকাশের মতো। এক নিঃশব্দ ঝড় ভেতরে বয়ে চলছে, যা বাইরে থেকে বোঝার উপায় নেই। বেলকনির রেলিংয়ে ঠেস দিয়ে বসে থাকা ধূসর গিটার হাতে গান গেয়ে চলছে মনের ভেতরের ঝড়টাকে থামানোর ব্যর্থ চেষ্টায়। পাশেই পড়ে থাকা খোলা চিঠিটা বাতাসে একটু নড়ে ওঠে। শেষ সুরের টানটা আরও দীর্ঘ হয়, তারপর এক সময় থেমে যায়। ধূসরের চোখের কোণে অন্ধকার জমে ওঠে, ঠোঁটের কোণে একটুখানি তাচ্ছেলের হাসি। গভীর রাতের নিস্তব্ধতায় ফিসফিস করে বলে ওঠে, সত্যি বা স্বপ্নই হোক, এই দূরত্ব শেষ হয়ে যেত যে। ধূসর এক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে, ভাবনাগুলো কোথাও হারিয়ে গেছে। গিটারে সে সুরটা মিলিয়ে গেছে রাতের নিস্তব্ধতায়, কিন্তু মনের ভেতর যেন এখনো প্রতিধ্বনি বাজছে। ঠিক তখনই নরম কিছু একটা ধূসরের পায়ের সঙ্গে ধাক্কা খায়। নিচের দিকে তাকিয়ে দেখে ছোট্ট সাদা খরগোশটি ও ঠিক পায়ের কাছে দাঁড়িয়ে আছে। ছোট্ট মাথাটা বারবার গুঁতা দিচ্ছে, যেন বোঝাতে চাইছে, আমি আছি, আমি তোকে একা ছাড়বো না। ধূসর কিছুক্ষণ চুপচাপ খরগোশটার দিকে তাকিয়ে থাকে, তারপর ক্লান্ত চোখে একটুখানি হাসে। গিটারের তারে একবার হাত বুলায়, যেন সঙ্গী হিসেবে এই ছোট্ট প্রাণীটাকেও স্বীকার করে নিচ্ছে। ছোট্ট লোমশ শরীরটা কাঁপছে কিনা বুঝতে চায়। হাতের উষ্ণতায় খরগোশটা আরও আরাম করে মুঠোতে ঢুকে আসে। ধূসর ফিস ফিস করে বলে, তুইও বুঝিস তাই না, ইচ্ছের মতি বানু। রাতের বাতাস হালকা হাসে, আর ধূসর একবার আকাশের দিকে তাকায়। চোখে একরাশ ক্লান্তি, তবুও কোথাও যেন একটুখানি প্রশান্তি মিশে থাকে। মতিবানু বারবার ধূসরের হাতে পায়ে নখ দিয়ে খোঁচা মারতে থাকে, যেন বোঝাতে চাচ্ছে সেও ইচ্ছেকে মনে করছে, তবে তার দেওয়া নামটা পছন্দ না। খরগোশটির দিকে তাকিয়ে ধূসর জিজ্ঞেস করে, তোর নামটা পছন্দ হয়নি তাই না? তবে কি করার বল, যে আমার অস্তিত্বে মিশে তাকে কিভাবে কষ্ট দেই? ইচ্ছেরা সবে তাদের গন্তব্যে পৌঁছেছে। গাড়ির দরজা খুলতেই উষ্ণ বাতাস এসে মুখে লাগে, যেন অপরিচিত হলেও স্বাগত জানানোর জন্যই এসেছে। ইচ্ছে ধীরে ধীরে গাড়ি থেকে নামতেই চোখে পড়ে একতলা বিশাল বাড়িটি। পুরো বাড়িটি জুড়ে ঝলমলে লাইটিং, চারিদিকে আলোর বাহার, প্রতিটি কোণে যেন উৎসবের ছোঁয়া লেগে আছে। চারপাশে লোকজনের ব্যস্ত আনাগোনা, কেউ সাউন্ড সিস্টেম চেক করছে, কেউ গেটের ফুলের তোড়ায় শেষ মুহূর্তে সাজসজ্জা দিচ্ছে, আবার কেউ অতিথিদের আপ্যায়নে ব্যস্ত। বাড়ির সামনে উঠোন জুড়ে একদল শিশু হই হুল্লোড় করছে, বড়রা রান্নাবান্না আর আয়োজন সামলাচ্ছে। ইচ্ছে তাকিয়ে দেখে বিয়ের আমেজ মোড়া পুরো পরিবেশ। কোথাও যেন এক চিলতে শূন্যতা অনুভব করে, মনে হয় কিছু একটা নেই, কিংবা হয়তো কেউ নেই। এক এক করে সকলে গাড়ি থেকে নামে। রফিক ও ইনায়েত সাহেব লাগেজ বের করতে ব্যস্ত। গাড়ি থেকে হৈমন্তী আর রোকসানা
পরিচিতিদের সঙ্গে কথা বলছে। কিন্তু ইচ্ছে চুপচাপ দাঁড়িয়ে আছে, দৃষ্টি বাড়ির দিকে স্থির। পায়ের কাছে ছোট্ট লাগেজটা রাখা। এগোনোর ইচ্ছে নেই। পাশ থেকে ঈশিতা হালকা কণ্ঠে বলে, চল, দাঁড়িয়ে আছিস কেন? ইচ্ছে ধীর পায়ে বাড়ির ভেতর হাঁটতে শুরু করে, কিন্তু মনটা যেন অন্য কোথাও রয়ে গেছে। কোথাও যেন একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, যার কারণ নিজেও ঠিক বুঝতে পারছে না। সবাই আগে বাড়ির ভিতরে প্রবেশ করেছে, শুধু ইচ্ছে সবার পিছনে রয়ে যায়। ইচ্ছে সামনে হাঁটার সময় কারো সাথে ধাক্কা খায়, মুখ তুলে তাকিয়ে দেখে সামনের ছেলেটি এক দৃষ্টিতে ইচ্ছের দিকে তাকিয়ে আছে। ইচ্ছে বলে ওঠে, চোখ কি নেই আপনার? জলজ্যান্ত মানুষকে ধাক্কা দিচ্ছেন না, মেয়ে মানুষ দেখে গায়ে পড়তে ইচ্ছে হলো। ছেলেটি হেসে বলে, সামনে এমন সুন্দরী থাকলে বলে ধাক্কা লাগলেও আমি মাথা পেতে স্বীকার করব। ইচ্ছে বিরক্তি চোখে ছেলেটির দিকে তাকায়, যেন তার এই দৃষ্টি, এই কথাগুলো একেবারেই অপছন্দ হয়েছে। কিছুক্ষণ স্থির তাকিয়ে থেকে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলে, আহা কি সৌজন্যতা! সামনে সুন্দরী দেখলে মাথা পেতে স্বীকার করেন, তাহলে তো আপনার ঘাড়ের ওপর মাথা থাকারই কথা না। ছেলেটি হেসে ফেলে, নিঃসংকোচে বলে, সত্যি, যদি এত সুন্দরকে প্রতিদিন আমার সামনে আসতো তাহলে হয়তো মাথাটা সত্যি হারিয়ে ফেলতাম। ইচ্ছে বিরক্তিতে চোখ ঘুরিয়ে পেছনে তাকায়, যেন কারো সাহায্যের আশায়। কিন্তু আশেপাশে সকলে ব্যস্ত, কেউ অতিথি আপ্যায়নে, কেউ ব্যাগ গোছানোর কাজে। সে আবার ছেলেটির দিকে তাকায়। কিছু বলার আগে ছেলেটি আবার বলে ওঠে, আচ্ছা সুন্দরী, তোমার নামটা জানতে পারি? ইচ্ছে ভ্রু কুঁচকে বলে, আপনার প্রশংসা শুনতে আসেনি, রাস্তা দিন। ছেলেটি একপাশে সরে দাঁড়ায়, তবে চোখ তার ইচ্ছের মুখ থেকে সরে না এক মুহূর্তের জন্য। ইচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে কিছু বলবে কি না ভাবছে। এমন সময় ঈশিতা পেছন থেকে ডেকে ওঠে, ইচ্ছে, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? ইচ্ছে আর এক মুহূর্ত অপেক্ষা না করে ঈশিতার দিকে হাঁটা দেয়, আর ছেলেটি তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে এক গাল হাসি ফোটায়। মনে মনে বলে, আকর্ষণীয়, এতদিন কেউ আমার কথা শুনে থমকে যায়নি, বরং মুখের উপর কথা শুনিয়ে চলে গেল। মজার মেয়ে। খানিক বাদে রেগে মেগে ইচ্ছে ঘরে ঢুকে দরজাটা একটু জোরেই বন্ধ করে দেয়। সঙ্গে সঙ্গে ঈশিতা চমকে ওঠে। কি হয়েছে? এমন রেগে আছিস কেন? ইচ্ছে গাল ফুলিয়ে একদমে বলে ওঠে, আসার সময় একটা অসভ্য ধাক্কা দিয়েছে, ভাবতো যেন রাস্তা ওর বাপের। ওপরে থেকে আবার ঝগড়া করলো আমার সঙ্গে। ঈশিতা অবাক হয়ে বলে, তুই কার সাথে ধাক্কা খেয়েছিস? ইচ্ছে রাগে গজগজ করতে করতে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। একজন ভীষণ বেয়াদব। ধাক্কা খেয়ে বললাম চোখ আছে কিনা, তা না, উল্টো আমাকে বলছে সামনে এত সুন্দরী থাকতে ধাক্কা লাগলেও মাথা পেতে নেবে। ভাবতো দেখছিস। ঈশিতা মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করে। বাহ, ভালোই তো প্রশংসা পেলি। ইচ্ছে চোখ বড় বড় করে ঈশিতার দিকে তাকায়, তুই কি আসলেই আমার বোন নাকি শত্রু? তারপর হাত গুটিয়ে দৃঢ় কণ্ঠে বলে, নেক্সট দেখা হলে বুঝিয়ে দিব এই ইচ্ছে তালুকদার কি জিনিস। রাতে খাওয়া দাওয়া সেরে ইচ্ছেরা সবাই ঘুমিয়ে পড়ে। কাল সকালে উঠে অনেক কাজ, গায়ে হলুদ বলে কথা, তাই কেউ দেরি করতে চায় না। পুরো বাড়িতেই একটা উচ্ছ্বাস, আনন্দের আমেজ, কিন্তু তার মাঝেও ঘুমের শহরের গভীর রাতটা কেমন যেন একটু অন্যরকম। ঘড়ির কাঁটা প্রায় 2টা ছুঁই ছুঁই। হঠাৎ ঈশিতার ফোন ভাইব্রেট করতে থাকে। প্রথমে একবার, তারপর আবার, থেমে আবার শুরু হয়। একটার পর একটা নাম্বার থেকে কল আসতেই থাকে। ঘুমের ঘরে ঈশিতা অস্বস্তি বোধ করে, কিন্তু ফোন ধরার শক্তি পায় না। জার্নি করে শরীর ক্লান্তি ভীষণ। মাথার পাশে রাখা ফোনটা ক্রমাগত আলো জ্বালিয়ে নিভিয়ে যাচ্ছে, যেন কারো অদৃশ্য উপস্থিতি জানান দিচ্ছে। ফোনের পর্দায় নম্বরের লম্বা সারি ঝলসে উঠেছে, অথচ কেউই খবর রাখে না। কে এত রাতে এতবার ফোন করেছে? কেন? বাইরে কোথাও কি কোনো সমস্যা, নাকি এটা নিছকই এক অদ্ভুত খেলা? ঘুমের ঘরে ঈশিতা স্পষ্টভাবে ফোনের স্ক্রিনের দিকে তাকায়, কিন্তু কল ধরার সাহস করে না। বুকের ভেতর কেমন যেন অজানা আতঙ্ক খেলে যায়। বিকেলের আকাশ ধীরে ধীরে লালচে আভা কাটিয়ে সন্ধ্যার দিকে এগিয়ে যাচ্ছে। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে চারপাশের পরিবেশে এক অন্যরকম আমেজে ছড়িয়ে পড়ে। আজ মির্জা বাড়িতে গায়ে হলুদের আয়োজন।
তাই চারপাশে ব্যস্ততার অন্ত নেই। বাড়ির সামনে বাহারি লাইট ঝুলিয়ে সাজানো হয়েছে। বাতাসে ফুলের মিষ্টি সুবাস আর খাবারের গন্ধ মিশে এক অন্যরকম উৎসবের আবহ তৈরি করছে। গেটের সামনে কয়েকজন তরুণ ব্যস্ত স্টেজের শেষ মুহূর্তের সাজসজ্জায়। জয়ের চাচাতো ভাই আরফান নিজেই স্টেজের দেখভাল করছে। প্রতিটি খুঁটিনাটি ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে ব্যস্ত। চারপাশে আরও কয়েকজন হাতে হাত মিলিয়ে কাজ করছে। কেউ চেয়ার টেবিল গুছিয়ে দিচ্ছে, কেউ ফেয়ারি লাইট লাগাচ্ছে। অন্যদিকে জয়ের বন্ধুরা মিলে সাউন্ড সিস্টেম ঠিকঠাক চলছে কিনা তা পরীক্ষা করছে। বক্স থেকে মাঝে মাঝে গান ছেড়ে শব্দ মিলিয়ে দেখা হচ্ছে মাইকের কানেকশন ঠিক রাখা হয়েছে কিনা। এক একজন হাসাহাসি করছে, আবার গান গেয়ে মজা করছে। বন্ধুর বিয়ে বলে কথা। অন্দরমহলে নারীদের ব্যস্ততা আরও বেশি। হলুদ বাটা নিয়ে আসছে, খাবারের ট্রে সাজাচ্ছে। কিশোরী মেয়েরা মেহেদি পরার জন্য একে একে বসেছে, আর বড়রা তদারকি করছে যাতে কোনো ত্রুটি না থাকে। পুরো বাড়ি আলোর ঝলকানিতে ম্লান করছে, যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে প্রতিটি কোণায়। রুস্তম মির্জার একমাত্র ছেলের বিয়ে, কোনো কিছুর যেন কমতি রাখেননি বাড়ির কর্তা হিসেবে। ইচ্ছে হলো তোর? আর কতক্ষণ সময় নিবি তুই? সকলে ছাদে চলে গেছে, অনুষ্ঠান শুরু হবে, তাড়াতাড়ি কর প্লিজ। বলে ওঠে ঈশিতা। হলুদ শাড়িতে সেজেছে মেয়েটা, দারুণ দেখাচ্ছে। চোখে কাজলের হালকা টান, গলায় মানানসই মালা, হাতে মেহেদির রং, সব মিলিয়ে এক অপসরী। কিন্তু ইচ্ছে এখনো আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুলচি ঠিক করতে ব্যস্ত। ইচ্ছের মুখটা কাদো কাদো হয়ে আছে। বারবার শাড়ির কুচি ঠিক করার চেষ্টা করেও যেন কিছুতেই মনের মতো হচ্ছে না। অসহায়ের মতো ঈশিতার দিকে তাকিয়ে বলল, দেখ না, কিছুতেই ঠিক হচ্ছে না। মাকে একটু ডেকে নিয়ে আয় না প্লিজ, শাড়িটা একটু ঠিক করে দিক। ঈশিতা এক হাত কোমরে দিয়ে আরেক হাত দিয়ে নিজের কপাল চাপড়ায়। আরে এই মেয়েটা একটা শাড়ি পর্যন্ত ঠিক মতো পরতে পারে না। বলে দ্রুত নিচে নেমে যায় কাকিমাকে ডেকে আনতে। আর ইচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অগোছালো শাড়িটা ঠিক করতে করতে বিড়বিড় করে, এত ঝামেলা কেন শাড়ি পরতে? কিছুক্ষণ বাদে রোকসানা বেগম ঘরে প্রবেশ করেন। মেয়েকে এভাবে শাড়ি হাতে বসে থাকতে দেখে একগাল হাসি ফুটে ওঠে তার মুখে। আরও আগে কেন ডাকলি না মা? মৃদু হাসিতে বললেন তিনি। ইচ্ছে মায়ের দিকে তাকিয়ে উঠে দাঁড়ায়। কোনো কথা না বলে শাড়ির কুচিটা মায়ের হাতে তুলে দেয়, যেন ছোটবেলার মতো নির্ভরতা খুঁজে পায় মায়ের কাছে। রোকসানা বেগম মায়া ভরা চোখে মেয়ের দিকে তাকান, তারপর যত্ন করে শাড়ির কুচি ঠিক করেন, আঁচলটা সুন্দরভাবে গুছিয়ে দেন। এখন ঠিক হলো? আরও দেরি করিস না, সবাই তো ছাদে উঠে গেছে। বলেই মেয়ের মাথায় আলতো চাপ দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যান তিনি। ইচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকায়। সাজসজ্জা ঠিক আছে, কিন্তু মনটায় যেন কোথাও এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। একটু শ্বাস ফেলে নিজেকে সামলে নেয়। হলুদ রঙের জমকালো জামদানি শাড়িতে ইচ্ছেকে যেন পূর্ণ যুবতী লাগছে। রূপের জলুসে যেন চারপাশের আলো আরও উজ্জ্বল হয়ে উঠেছে। কাজল রাঙা চোখের গভীরতা, পাপড়ির মতো নরম লাল টুকটুকে ঠোঁটের আকর্ষণ যেন এক অদ্ভুত মায়াবী আবহ তৈরি করে। লম্বা কালো চুল এলোমেলোভাবে পিঠে ছড়িয়ে পড়েছে, যেন রাতের আকাশে কালো মেঘের আভা। চিকন দুই ভ্রুর মাঝে টকটকে কালো একটি টিপ, যা ইচ্ছের সৌন্দর্যের আর একটি বিশেষ অলংকার হয়ে উঠেছে। তবে সব কিছুর মাঝে সবচেয়ে আকর্ষণীয় সেই ছোট্ট তিল, যা তার গালের কোণে সৌন্দর্যের এক নতুন সংজ্ঞা তৈরি করে। লাভ ডিজাইনের স্বর্ণের চেনটি ঘরের আলোয় চকচক করে উঠেছে। ভীষণ ফর্সা ত্বকে আরও ফুটে উঠেছে চেনটি। শেষবারের মতো আয়নার সামনে দাঁড়িয়ে ইচ্ছে নিজের প্রতিচ্ছবির দিকে তাকায়। হালকা আলোয় তার গাঢ় কাজল আঁকা চোখ দুটো আরও গভীর হয়ে উঠেছে। ঠোঁটের কোণে লুকানো এক চাপা হাসি। আয়নার অপর পাশে যেন আরেকটি মেয়ে দাঁড়িয়ে, যার চোখে স্বপ্ন, মনে একরাশ আবেগ, আর বুকের ভেতর এক অজানা অনুভূতির ঢেউ। ঠিক তখনই স্বচ্ছ আয়নায় ফুটে ওঠে আরেকটি প্রতিচ্ছবি। শুভ্র পাঞ্জাবিতে দাঁড়িয়ে থাকা ধূসর,
বুকটা ধুক করে ওঠে ইচ্ছের, যেন এক মুহূর্তের জন্য সময় থেমে গেছে। শ্বাস ভারী হয়ে আসে ইচ্ছের, চোখের কোণে লজ্জার এক লালিমা খেলা করে। নিজের আবেগ লুকাতে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ফেলে ইচ্ছে, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে দ্রুত চোখ খুলে আবার আয়নায় তাকায়। ধূসর ভাইয়ের প্রতিচ্ছবি আর নেই। মনটা ছ্যাদ করে ওঠে, যেন কিছু একটা হারিয়ে ফেলেছে। অজানা এক অনুভূতির কুণ্ডলি পাকিয়ে ওঠে বুকের ভেতর। নিজেকে বোঝাতে চায় ভুল দেখেছে, কিন্তু হৃদয়ের এক কোণে কিসের যেন একটা শূন্যতা কাজ করে, যার কোনো ব্যাখ্যা ইচ্ছে নিজেই জানে না। ইচ্ছে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারে না, দম বন্ধ হয়ে আসছে যেন। বুকের ভেতর অজানা এক তাড়না, এক শূন্যতা। ধূসরের প্রতিচ্ছবিটা চোখের সামনে বারবার ভেসে উঠেছে। দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় সে। গন্তব্য ছাদ। পায়ের তলায় ঠান্ডা মেঝে বাতাসের স্পর্শ, কিছুই এখন তার অনুভবই নেই। শুধু হৃদয়ের অতল গহ্বরে একটাই চিন্তা, ধূসর ভাই। হাঁপাতে হাঁপাতে সিঁড়ির দিকে ছুটতে থাকে ইচ্ছে। ধূসর ভাই কি সত্যি ছিল, নাকি মনের ভুল? সিঁড়ি বেয়ে দ্রুত উপরে উঠতে থাকে। শ্বাস ভারী হয়ে আসে, কিন্তু থামে না। মনে হচ্ছে ধূসর ভাই কোথাও অপেক্ষা করছে, অথবা সে নিজেই ধূসরের কাছে পৌঁছাতে চায়। ধরফর করা হৃদয়ের শব্দ যেন ইচ্ছের কানে প্রতিধ্বনিত হয়। বাতাস কি আজ একটু বেশি শীতল লাগছে? হালকা বাতাসে পর্দা একটু দুলে উঠেছে। ইনায়েত সাহেব চশমাটা খুলে টেবিলে রাখলেন, মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ। বিছানার পাশে রাখা চেয়ারে বসে আছেন মিসেস হৈমন্তী। চোখ মুখ শক্ত তার। কথাগুলো যে সহজে শেষ হওয়ার নয়, সেটা বোঝাই যাচ্ছে। ইনায়েত সাহেব গভীর স্বরে বলে ওঠেন, আমি আগেই বলছি, ধূসরকে এসব বিষয়ে জোর করো না। আমার মনে হয় না ও তোমার ভাতিজিকে পছন্দ করে। এই ব্যাপারটা এখানেই থামিয়ে দেওয়া ভালো হবে। হৈমন্তী একটু রাগ মেশালো স্বরে। আমার মনে হয় ছেলেটা তো আমাদের কিছু বলে না। কিভাবে নিশ্চিন্ত হলেন? ধূসর অনেকদিন বাইরে ছিল, এখন অন্তত চাই ও একটা গতি পাক, নিজের সংসার গড়ে তুলো। ইনায়েত সাহেব একটু বিরক্ত হয়। বিয়ে কি জোর করে দেওয়া যায়? ভালোবাসা চাওয়া এসব না থাকলে সম্পর্ক টেকে না। আমি চাই না আমার ছেলের জীবনে কোনো জটিলতা তৈরি হোক। হৈমন্তী অভিমানী কণ্ঠে স্বামীকে উদ্দেশ্য করে বললেন, তাহলে কি ও আজীবন এভাবেই থাকবে? আমি তোর মা, আমারও একটু কিছু ইচ্ছে থাকতে পারে না? ইনায়েত গভীর নিঃশ্বাস ফেলে। তোমার ইচ্ছাকে সম্মান করি, কিন্তু ধূসরের ইচ্ছাটাকেও বুঝতে হবে। সময়ের উপর ছেড়ে দাও, জোরাজোরি করে কোনো লাভ নেই। হৈমন্তী কিছু বলতে গিয়েও চুপ করে যান। চোখে চিন্তার ছাপ ফুটে ওঠে। ইনায়েত সাহেব চুপচাপ পাশে রাখা পানির গ্লাসটা হাতে তুলে নিলেন, যেন আলোচনাটা এখানেই শেষ করতে চান। ঘরে নীরবতা নেমে আসে। নীরবতা ভেদ করে হৈমন্তী বলে ওঠে, ধূসরকে ফোন দিয়েছো? কখন আসবে ছেলেটা? সে কখন আসবে আসুক, আপাতত আমার গিন্নি একটু বুকে আসেন, আপনাকে দরকার। বললেন ইনায়েত। হৈমন্তী চোখ বড় করে তাকায় স্বামীর দিকে। বুড়ো বয়সে আপনার কি রসিকতার কমলো না আর? আরে বয়স তো কেবল সংখ্যা। তাছাড়া তোমার মতো সুন্দরী বউ থাকলে রোমান্স না করে কি থাকা যায়? হৈমন্তী মুখে রাগ দেখানোর চেষ্টা করলেও চোখের কোণে হাসির ঝিলিক দেখা গেল। ইনায়েত সাহেব মুচকি হেসে বই বন্ধ করে পাশে রাখলেন। হৈমন্তীর মন ভালো করতে পেরেছেন ভেবেই হাসলেন ইনায়েত। বিয়ে বাড়ির ব্যস্ততার মাঝেও এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তাদের সম্পর্ককে এখনো জীবন্ত করে রেখেছে যেন। গানের সুরে পুরো ছাদ মাতোয়ারা হয়ে আছে। স্টেজের এক কোণে জয়কে ঘিরে তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাজিনরা হই হুল্লোড়ে মেতে উঠেছে। ছোট বাচ্চারা মনের আনন্দে নেচে বেড়াচ্ছে, আর মেয়েরা চেয়ার পেতে জমিয়ে আড্ডায় ব্যস্ত। ঠিক তখনই হাঁপাতে হাঁপাতে ছাদে ওঠে ইচ্ছে। শ্বাস ভারী হয়ে আসছে, বুক ধরফর করছে। তবু ইচ্ছে চারপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে খুঁজে বেড়ায় কাউকে। এক মুহূর্ত থেমে নিয়ে ঈশিতার দিকে এগিয়ে যায়। ফোনটা দে তাড়াতাড়ি। উত্তেজিত গলায় বলে ইচ্ছে। ঈশিতা তখনই রুহির সাথে গল্পে এতটাই ডুবে আছে যে ইচ্ছের কথার গভীরতা টেরই পায় না। একরকম অবহেলায় ফোনটা হাতে দিয়ে আবার নিজের গল্পে মেতে ওঠে।
ইচ্ছে ফোনটা হাতে নিয়ে দ্রুত ফোনের স্ক্রিনে তাকায়। আঙ্গুলগুলো দ্রুত কিছু খুঁজতে থাকে, যেন সময়ের সঙ্গে এক অজানা প্রতিযোগিতা চলছে। ইচ্ছে হাতে ফোন ধরে দাঁড়িয়েছিল ফাঁকা জায়গায়, মাঝে মাঝে নিঃশ্বাস জোরে জোরে ফেলতে থাকে। চোখে এক ধরনের অজানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল ইচ্ছের। এক মুহূর্তে ধূসরের নাম্বার ডায়াল করে কল দেয়। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার কোনো উত্তর আসছে না। কলগুলি একে একে কেটে যায়। ইচ্ছে আরেকবার চেষ্টা করে, এবার ষষ্ঠবার, কিন্তু আবারও ফোনটা কেটে যায়। ইচ্ছের মনে কিছু অদ্ভুত শূন্যতা, কিছু অনির্দেশ্য কষ্ট যেন এসে ভর করে।